আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাজনীতির নিষ্ঠুরতা এবং আমার দেখা কয়েকজন রাজনৈতিক নেতার গল্প শোনাবো এই ভিডিওতে। বয়স যখন 15 থেকে 25 থাকে, এই বয়সটাই আসলে মানুষের অনেক আবেগ থাকে। আর এই বয়সে যে কাজকর্মগুলো করে, এই কাজকর্মের আসলে কোনো সীমা বা পরিসীমা থাকে না। তাই এই তরুণ বয়সে মানুষ আবেগপ্রবণ হয়ে অনেক কিছু করে, কিন্তু বয়স যখন 25 থেকে আস্তে আস্তে তার বয়সটা বাড়তে থাকে, তখন এই আবেগটা কমতে থাকে এবং পৃথিবীর মূল বাস্তবতা তখন সে বুঝতে থাকে। 5 আগস্ট যেই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে এই তরুণ সমাজের নেতৃত্বে। আর এই কারণে আমাদের বাংলাদেশের বর্তমানে যেই রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনাটা হচ্ছে আসলে এই তরুণ সমাজের আবেগের মতো এবং তাদের পরামর্শ এবং তাদের চিন্তাধারায়। বাস্তবতার সাথে বর্তমান এই বাংলাদেশের রাজনীতির সাথে বা রাষ্ট্র পরিচালনার সাথে আসলে অনেক কিছু আপনি অমিল পাবেন। হয়তো আমার আজকের এই ভিডিওটি বা আমার এই বক্তব্যগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা বাস্তবতা বুঝেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমরা সামাজিক জীব এবং সমাজবদ্ধ হয়ে বসবাস করাই আমাদের স্বভাব, তাই আমরা আমাদের এই সমাজকে দিয়েই আসলে অনেক কিছু চিন্তা করতে পারি। যেমন সমাজের কোনো চেয়ারম্যান, সে যদি আসলে তার ইউনিয়নের মধ্যে অসহায় কোনো মানুষের উপর যদি নির্যাতন নিপীড়ন চালায় এবং আপনি যদি সেটার প্রতিবাদ করতে যান বা সাধারণ একজন মানুষ হিসেবে যদি আপনি প্রতিবাদ করতে যান, তাহলে কিন্তু আপনার পিঠের চামড়া থাকবে না, মানে আপনি মার খাবেন, এটা নিশ্চিত। কারণ হচ্ছে এইসব চেয়ারম্যান বা মেম্বারদের আসলে কিছু গ্রুপ থাকে এবং কিছু লোক থাকে যারা সবসময় এদের আশেপাশে সামসামি করে, এমনকি এই চেয়ারম্যান যেই নির্দেশ দেয় আসলে সেটাই করে। তাই এই যে একটা চেয়ারম্যানের 50 থেকে 60 জন যে লোকগুলো থাকে বা যে ছেলেপেলেগুলো থাকে, এগুলো সবগুলো এসে আপনার উপর আক্রমণ করবে। আর এটার ভয়ে কিন্তু পুরো ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, এই 10,000 মানুষ কিন্তু এই 50-60 জন ব্যক্তিকে ভয় পায়। এটা আরও একটা কারণ রয়েছে, কারণ একটা চেয়ারম্যানের সাথে এমপির সুসম্পর্ক থাকে এবং যেই চেয়ারম্যান এমপির সাথে যত বেশি সুসম্পর্ক রয়েছে, সেই চেয়ারম্যান ততটা প্রভাবশালী। বা যারা এমপি আছেন এবং চেয়ারম্যান যদি আসলে মোটা অঙ্কের টাকাও রোজগার করেন, তাহলে তার সাথে থানার ওসি সহ এই যে রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে, এদের কিন্তু সহযোগিতা সে পাবে। মোট কথাটা হচ্ছে যে এলাকার একজন রাজনৈতিক প্রতিনিধি, তার সাথে যদি আপনি লাগতে যান, তাহলে আপনাকে তার সাথে শক্তিশালী কোনো ভূমিকা পালন করতে হবে এবং কি সাহসী ভূমিকা পালন করতে হবে। যেমন ওই চেয়ারম্যান যার 50-60টা ছেলেপেলে আছে যারা সবসময় রংবাজি করে এবং এদেরকে দিয়ে সমাজে আসলে নানা রকম কুকর্ম করায় বা তার প্রভাবপত্তি ধরে রাখে, এই জাতীয় লোকের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশান নিতে যান, তাহলে আপনাকেও অবশ্যই এই 60 থেকে 70 জন লোক আপনার পিছনে থাকতে হবে এবং কি আপনি যদি তাদের সাথে গ্যাঞ্জাম করেন, মারামারি করেন, তারপরেও আপনার সেরকম লোক থাকতে হবে এবং আপনাকে পিছনে ব্যাকে সাপোর্ট দেওয়ার মতো লোক থাকতে হবে। হয়তো আপনাকে অনেক সাহসী হতে হবে। এখন এলাকায় যেসব চেয়ারম্যানরা রয়েছেন বা যারা জনপ্রতিনিধি রয়েছেন, এদের একটা লাইসেন্স থাকে, তারা এলাকার চেয়ারম্যান। এখন সে যদি খারাপ কাজও করে আর আপনি যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি একটা গ্রুপ তৈরি করেন বা আপনি প্রভাব প্রতিপত্তি দেখাতে যান, তাহলে আপনি কিন্তু সমাজের চোখে বা আইনের চোখে আপনাকে সন্ত্রাসী বানিয়ে দেবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা এবং রাজনীতির সিস্টেমটা কিন্তু এটা, যে আপনি যদি আসলে অনেক প্রভাবশালী না হন এবং কোনো প্রভাবশালী ব্যক্তির ছায়া যদি না থাকেন, তাহলে আপনাকে দ্রুত সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেও আপনার ক্ষতি করতে পারবে। তা মোট কথাটা হচ্ছে আসলে এই বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এটা চলেই কিন্তু এভাবে। বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় যেসব নেতারা রয়েছেন, এদের প্রভাব প্রতিপত্তি তৈরি হয় আসলে সে যেই দলটাকে সমর্থন করে, সেই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে।
তখন তার প্রভাব এবং প্রতিপত্তি বা তার ক্ষমতা বেশি থাকে। সেরকম কয়েকটি রাজনৈতিক নেতার কয়েকটা গল্প আমি আপনাদেরকে শোনাই। 2001 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, সেই সময় আমার পরিচিত এবং আমার বন্ধুবান্ধব বলতে পারেন একদম ঘনিষ্ঠ অনেকেই আসলে রাজনীতির সাথে যুক্ত হয়েছিল। এই লোকগুলোকে আমি দেখেছি, তারা সত্যিকার অর্থে আসলে ভালো মানুষ ছিল এবং তারা সমাজে অন্যায়ের অনেক প্রতিবাদ করেছে। এমনকি প্রভাবশালীরা যেই দুর্বল মানুষের উপর যেই অত্যাচার নিপীড়নগুলো চালায়, এই অত্যাচার নিপীড়ন এগুলোর বিরুদ্ধেও কিন্তু তারা রুখে দাঁড়িয়েছিল। যেহেতু এই ছেলেগুলো আসলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল, তাই তারা সেই সক্ষমতা দেখাতে পেরেছে যে তারা প্রভাবশালী স্থানীয় নেতাদের রোষানলেও পড়েছে, কিন্তু তাদেরকে আসলে কোনো কিছু করাও সম্ভব ছিল না, কারণ স্থানীয় নেতাদের সাথে তার দ্বন্দ্বে জড়ানোর মতো সেই সক্ষমতা তার ছিল বা তার সাথে সেই ছেলেফেলে ছিল। আর এই কারণে আসলে স্থানীয় নেতারা বা স্থানীয় একই দলের প্রভাবশালী নেতাদের সাথে এই জাতীয় ছেলেদের আমি দ্বন্দ্বে লিপ্ত হতে দেখেছি। একই দলের মধ্যে ভালো এবং মন্দ দুই ধরনের লোকে থাকে। এখন যারা স্থানীয় প্রতিনিধি বা যারা চেয়ারম্যান মেম্বার থাকে, তারা লাইসেন্স করা আসলে স্থানীয় প্রতিনিধি থাকে বা রাজনৈতিক নেতা থাকে। আর যারা শুধুমাত্র এই কোনো সরকারি দলের কমিটিতে থাকে, তারাও কিন্তু আসলে স্থানীয় নেতা থাকে। এখন সেই সব যারা কমিটিতে থাকে, এই সব ছেলেরা যখন আসলে এইসব স্থানীয় নেতাদের বিরুদ্ধে দাঁড়ায় অথবা এই অন্যায়ের প্রতিবাদ করা শুরু করে, অথবা তারা যখন জনপ্রিয় হয়ে যায় বা ভবিষ্যতে সে ওই আগের যেই স্থানীয় প্রতিনিধি রয়েছে বা চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় বা ভবিষ্যতে তার সাথে প্রতিদ্বন্দ্বী হতে পারে, এরকম সম্ভাবনা যখন তৈরি হয়ে যায়, তখন একে অন্যের মধ্যে আসলে দূরত্ব তৈরি হয় এবং কি একে অন্যকে আসলে তখন প্রতিপক্ষ মনে করে। ঠিক সেই সময় বিভিন্ন কৌশলে একই দলের লোক অন্য দলকে আসলে মাঠ থেকে সরে দেওয়ার চেষ্টা করে। সেরকম কয়েকটা ঘটনা আমি দেখেছি। এই 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, সেই সময় তখন এই যে র্যাব বের করা হয়েছিল, এই র্যাব বের করে আসলে এই জাতীয় আমার পরিচিত অনেক ভালো ভালো ছেলে যারা আসলে অন্যায়ের প্রতিবাদ করতো, এমনকি তারা স্থানীয়ভাবে অনেক জনপ্রিয়তা পাচ্ছিল বা জনপ্রিয় হয়ে যাচ্ছিল, সেই সব লোকদেরকে আসলে ওই সব নেতারা এই র্যাবকে দিয়ে বা র্যাবকে টাকা খাইয়ে সিস্টেমে কিন্তু তাদেরকে ক্রস ফায়ার পর্যন্ত দেওয়া হয়েছে বা ক্রস ফায়ারের নামে তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। যেই লোকের ভালো দিক বেশি তাকে আমরা ভালো মানুষ বলি, আর যেই লোকের খারাপ দিক বেশি তাকে আমরা খারাপ বলে থাকি। কিন্তু প্রত্যেকটা লোকেরই কিন্তু কিছু না কিছু ভালো দিকও থাকে। তো সেরকম আমি আওয়ামী লীগের অনেক নেতাদেরকে দেখেছি যারা সমাজে অনেকটাই ভালো অনেকগুলো কাজ করেছে বা বিচার আচার করতে গিয়েও আসলে সঠিক বিচার করেছে। এরকম আমি অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখেছি। আবার আমার ঘনিষ্ঠ পরিচিত এরকম কয়েকজন নেতাকে দেখেছি আসলে তারা অনেক অর্থকড়ি কামিয়েছে, এমনকি তারা বিলাসবহুল বাড়িঘরও করতেছে, এরকমও দেখেছি আমি। এরকম কয়েকজন নেতাদের মধ্যে একজন নেতাকে আমি একবার বলেছিলাম যে আপনি এই যে নিজের এলাকায় যেসব বাড়িঘর করছেন বা সম্পদগুলো কিনতেছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় তাহলে আপনি অবশ্যই বিপদে পড়ে যাবেন। তখন সেই লোকটা আমাকে বলেছিল যে আমি কেন বিপদে পড়ব, আমি তো অনেক মানুষের উপকার করেছি, এমনকি আমার আশেপাশে যারা রয়েছে প্রত্যেকে আমাকে বলতেছে যে আমাকে অত্যন্ত ভালোবাসে। এখন এই মানুষগুলো আমাকে ভালোবাসে, এখন সরকার যদি চেঞ্জও হয়ে যায় আমার এরা কোনো ক্ষতি করবে না, আমি এদের প্রত্যেকের উপকার করেছি। বাস্তবতাও আসলে তাই। যখন সরকার ক্ষমতায় ছিল এবং তারা যখন পাওয়ারে ছিল, এই আশেপাশের এবং এইসব নেতাদের আশেপাশে যেসব লোকগুলো ছিল তারা সবসময় তাকে ভাই সম্বোধন করতো, এমনকি ভাই ভাই বলে মুখে ফেনা উঠিয়ে ফেলতো, সব কাজে ভাইকে দাওয়াত দিত। এমনকি বাসায় একটু ভালো রান্না হলেও আসলে এই ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াতো। ঠিক সেম লোকগুলো 5ই আগস্টের পর হঠাৎ করে এই নেতার উপর চড়া হয়েছে, এমনকি
এরাই কিন্তু এতদিন যাবৎ এইসব আওয়ামী লীগ নেতাদের পিছনে পিছনে হেঁটেছে এবং তারা নিজেদেরকে সেই নেতার লোক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। হঠাৎ করে তারা আবার বিএনপি হয়ে গেল এবং বিএনপি হয়ে ঠিক যেই লোকগুলো ভাই ভাই বলে আসলে মুখে ফেনা উঠাতো এবং প্রতিটা কাজে তারা আসলে তাকে ব্যবহার করতো, এমনকি তারা যদি কোনো অপকর্মও করে আসে সেই অপকর্মগুলো ঢাকার জন্য এই আওয়ামী লীগের নেতাকেও ব্যবহার করেছে। কিন্তু তারাই সেই নেতাকে 5 আগস্টের পরে বেদরম পিটিয়েছে, এমনকি তাকে তার বাড়িঘর ভেঙে ছুঁড়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম ঘটনা আমার নিজের চোখে দেখা। এখন এই লোকগুলো এতদিন যাবৎ কিন্তু এই ভাইয়ের লোক ছিল, ভাইরে সব ছিল। ভাই ডাক দিলে সব জায়গায় যেত। আওয়ামী লীগের মিটিং হবে, আওয়ামী লীগের মিছিল হবে, সেগুলোতেও কিন্তু এই লোকগুলোই কিন্তু উপস্থিত হতো এই ভাইয়ের লোক হিসেবে। কিন্তু 5 আগস্টের পর হঠাৎ তারা বিএনপি হয়ে যায়, বিএনপির নেতা হয়ে যায়। এমনকি সেই ভাইয়ের বাড়িঘর ভেঙে তার সম্পদগুলো আসলে আত্মসাৎ করে, তার টাকা পয়সা সব কিছু নিয়ে যায় এবং তাকে তার ছেলে সন্তানকেও আসলে বেদরম পিটিয়েছে। এরকম ঘটনাও আমার চোখে, আমি নিজের চোখে দেখেছি। আমরা আসলে মুখে যেটা বলি এটা অন্তরে বিশ্বাস করি না এবং সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে। এখন বর্তমানে বলা হয় যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা অমুক দলের উপর অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই করেছে সেই করেছে, আওয়ামী লীগের সময় অমুককে জেলে দিয়েছে, অমুক নেতাকর্মীরা আসলে বাড়িতে ঘুমাতে পারেনি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু 5 আগস্টের পর আসলে মূল বাস্তবতাটা একটু পর্যালোচনা করেন না, তাহলে দেখতে পাবেন যে এই যে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এগুলো কারা করছে? ঠিক ওই লোকগুলো যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলা খেয়েছে বা ঘরে ঘুমাতে পারেনি, তারা এখন তো ঘরে এসেছে, এমনকি নিজেরাই কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির সাথে জড়িত হয়ে পড়েছে। তাহলে ভালো মানুষ আসলে কারা? 5 আগস্টের আগে বিএনপি নেতাকর্মীদের উপর যেসব জুলুম নির্যাতনগুলো করা হয়েছিল, এগুলোর জন্য আমরা প্রত্যেকেই দুঃখ প্রকাশ করেছি। আসলে আওয়ামী লীগ সরকারের প্রতি আসলে অনেকেই বিরক্ত হয়েছেন। বাস্তবিক অর্থে যারা আওয়ামী লীগ করতো, এরকম অনেক লোক আওয়ামী লীগ সরকারের প্রতি বিরক্ত ছিল এবং প্রত্যেকে মনে মনে ভেবেছিল এখন আওয়ামী লীগের পতন হওয়া উচিত। কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে আওয়ামী লীগের সময় যে নির্যাতন নিপীড়নগুলো হয়েছে বিরোধী দলের উপর, ঠিক 5 আগস্টের পর তার চাইতে কয়েকশো গুণ বেশি হয়েছে। আমার এই কথাগুলো বলার মূল কারণটা হচ্ছে বর্তমান যারা তরুণ সমাজ রয়েছেন, যারা মনে করছেন যে এই বাংলাদেশকে আপনারা নতুন এক বাংলাদেশ উপহার দেবেন, রাতারাতি এই বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমকে পরিবর্তন করবেন, রাজনীতির সিস্টেমকে পরিবর্তন করে ফেলবেন, পুরো নতুন এক বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, আপনারা আবেগের বশবর্তী হয়ে আসলে যেসব চিন্তাধারাগুলো করছেন, এগুলো আসলে সত্যিকার অর্থে এত দ্রুত পরিবর্তন করা সম্ভব নয় এবং বাংলাদেশে এটা বাস্তবায়ন করা আরও অনেক বেশি কঠিন। আপনারা দেখবেন যে সমাজে অনেক ভালো মানুষ রয়েছে যারা সারা জীবন সরকারি চাকরি করেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে আসলে অনেক সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু সম্পত্তির মালিক হওয়ার পর বৃদ্ধ বয়সে এসে হঠাৎ তাদের মনে হলো জীবনে অনেক কিছু করলাম, এখন দিনের পথে চলে যাব। তখন তারা কি করে? তাবলিগ জামাতে চলে যায়, অনেকে 3 চিল্লা দেয়, অনেকে 5 চিল্লা দেয়, অনেক কিছু করে তারা। এমনকি তারা নিজেদেরকে একেবারে সৎ লোক এবং হালাল উপার্জনের লোক হিসেবেও দাবি করে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সব কিছু ক্ষমা করে দেবেন, কিন্তু অন্যের হক ক্ষমা করবেন না। এটা হচ্ছে ইসলামের একেবারে মূল বিধান। আল্লাহর উপর যেসব আমরা জুলুমগুলো করি, আল্লাহ বলেছেন তওবা করলে আমি ক্ষমা করে দেব, কিন্তু তওবা করলে অন্যের হক কিন্তু ক্ষমা হয় না, অন্যের হক অন্যকে বুঝিয়ে দিতে হয়। এখন যেই সব লোকগুলো দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে আল্লাহওয়ালা লোক হয়ে গেছে, তাবলিগে 5 চিল্লা লাগাচ্ছে, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের আগে মসজিদে গিয়ে উপস্থিত হচ্ছে, কিন্তু সে সারা জীবন ঘুষ খেয়েছে। এখন এই ঘুষগুলো কার থেকে খেয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষের থেকে খেয়েছে, বা সে সুদের উপরে টাকা লাগিয়ে হঠাৎ করে সে বৃদ্ধ বয়সে ভালো হয়ে গেছে।
তওবা করে। কিন্তু এই যে বিগত সময়ে যারা ঘুষ খেয়েছে বা অবৈধ অর্থ উপার্জন করে এই যে তার এই সম্পদ বানিয়েছে, সে কি কখনো এই অন্যের হক যে সে ভক্ষণ করেছে এটা ফেরত দেওয়ার চিন্তাও করেছে? বা এই যে ঘুষ বাণিজ্য করে যেসব অর্থগুলো কামিয়েছে সেটা কি আসলেই ফেরত দিয়েছে? এছাড়াও আপনারা অনেককেই দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা লম্বা কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে তার নিজের সন্তানকে 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি দিচ্ছে। এখন তার সন্তান সরকারি যেই বেতনটা পাবে, এই বেতনটা যদি আসলে হিসাব করা হয় তার সারা জীবনে সেই বেতনের টাকা দিয়ে তার যেই ঘুষের টাকা দিয়েছে তার সমান হবে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে এই যে আপনার ছেলেকে যে 20-30 লক্ষ টাকা ঘুষ দিয়ে যে এইখানে চাকরিতে পাঠাচ্ছেন, তার বেতন কত? তার সারা জীবনেও তো এই টাকা উঠবে না, কেন আপনি এত টাকা দিচ্ছেন? তখন বলবে তার আউট ইনকাম আছে বা আউট ইনকাম থাকবে। এখন যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা চেঞ্জ না হবে, আমরা আমাদের মানসিকতা যতদিন পর্যন্ত চেঞ্জ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থা আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের সমাজের মানুষের বা আমরা যতদিন পর্যন্ত না পাল্টাবো, ততদিন পর্যন্ত যত ভালো মানুষকে আসলে রাষ্ট্র ক্ষমতায় আনা বা যতই এই সংবিধান সংস্কার করুক, রাজনৈতিক এই সিস্টেমের সংস্কার করুক বা রাষ্ট্র সংস্কার করুক, এই সংস্কার আসলে কোনো কাজেই দেবে না। হয়তো কিছুটা উপকার হবে, যে আইনের ভয়ে বা সেই আইনগুলো যদি প্রয়োগ করে, সেই প্রয়োগের ভয়ে যদি কেউ যদি আসলে ভালো হয়ে যায়, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আরেকটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা নিয়ে আসলে কোনো কথা বলা যাবে না, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে বাংলাদেশে যেসব সন্ত্রাসীদেরকে পুলিশ অ্যারেস্ট করে বা যেসব অপরাধীদেরকে পুলিশ অ্যারেস্ট করে বা বিচারের মুখোমুখি করায়, সে আদালত থেকে তারা জামিন পায় কিসের বিনিময়ে? বা আজ পর্যন্ত কখনো দেখেছেন যে প্রভাবশালী ব্যক্তির কখনো বিচার হয়েছে? বা যেই দল ক্ষমতায় রয়েছে সেই দলের নেতাদের বিরুদ্ধে কেউ মামলা করলে সেই মামলার বিচার হয়েছে? মানে যারা ন্যায় বিচার করার জন্য বসে রয়েছে তারাই যদি আসলে টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে কিভাবে আপনি সেই রাষ্ট্রের মানুষদেরকে আসলে ন্যায় বিচার দেবেন? তাই প্রথমে আসলে আমাদের মানুষের যে চিন্তাধারা, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলোর পরিবর্তন করতে হবে। তারপর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারব। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।